বহুল প্রতীক্ষার পরে আগলি স্টোরি মুভিটা চলে এসেছে, তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এটি একটি রোমান্টিক ট্র্যাজেডি মুভি। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমা শুরু হয় বড় একটা অ্যাপার্টমেন্টের মধ্যে। রাত্রেবেলাতে বাহিরে হালকা হালকা হাওয়া বইছিল। বেশিরভাগ মানুষ নিজেদের ঘরে ঘুমে আচ্ছন্ন। ঠিক ওই সময়ে ওই বিল্ডিংয়ের একটা অ্যাপার্টমেন্টের মধ্যে থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসে। আশেপাশে থাকা লোকজন ঘাবড়ে গিয়েছিল। কেউ কেউ তো এসে দরজাও ধাক্কাচ্ছিল, কিন্তু ভেতর থেকে কেউই দরজাটা খোলে না। ঠিক তখনই একজন আবার পুলিশকে কল করে। কিছুক্ষণের ভেতরেই পুলিশ আবার সেখানে চলে আসে। যখন পুলিশ এসে সেই অ্যাপার্টমেন্টের দরজাটা খুলে, তখন ভেতরের অবস্থা দেখে সবার আত্মাই কেঁপে ওঠে। ঘরের আসবাবপত্র সব এদিক ওদিকে সরানো ছিটানো ছিল। পুরো মেঝেতে রক্ত দিয়েছিল মাখামাখি করা। আর তার মধ্যেই বসেছিল একটা লোক। ওর নাম কার্তিক। ওর শরীরে রক্ত মাখা ছিল, ওর হাত কাঁপছিল, তবে ওর চোখের মধ্যে একটা পাগলাপনা দেখা যাচ্ছিল। সাথে সাথেই পুলিশ এসে ওকে ধরে ফেলে। তবে সবাই এখানে হয়রান ছিল যে কার্তিকের বউ নেহাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে বেঁচে আছে নাকি মারা গেছে কেউ সেটা জানে না। তারপর পুলিশ কার্তিককে গ্রেপ্তার করে তাদের সাথে নিয়ে যায়। তবে কাহিনীটার আসল শুরু এখান থেকে নয়। কাহিনীর সূত্রপাত আরও কয়েক বছর আগে হয়েছিল, যখন কার্তিক এবং নেহার বিয়ে হয়েছিল। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। নেহা একটা সাদাসিধে মেয়ে, যে স্কুলে চাকরি করত। বাচ্চাদেরকে পড়াতে তার খুবই ভালো লাগতো। তার স্কুলের সবাই ওকে খুবই সম্মান করত। কিন্তু নেহার এই হাসির পেছনে অনেক বড় মাপের একটা কষ্ট লুকায়িত ছিল। স্কুলের মধ্যে যখন অন্য শিক্ষকরা তাদের পরিবার, স্বামী, সন্তান এগুলো সম্পর্কে কথাবার্তা বলতো, তখন সবসময় একপাশে চুপ হয়ে বসে থাকত নেহা। সবাইকে দেখানোর চেষ্টা করতো যে সেও এই গল্পগুলো শুনে খুবই আনন্দ পাচ্ছে, কিন্তু ওর চোখের কোণে দেখা যেত আজব রকমের একটা ভয়। এর মূল কারণ হলো নেহার বিবাহিত জীবন। বাইরে থেকে সেটাকে যেমনটা মনে হয়, ভেতর থেকে সেটা ছিল ততটাই জঘন্য। অন্যদিকে একটা কোম্পানিতে কাজ করত কার্তিক, তবে তার পুরো দুনিয়াটাই ছিল যেন তার বউ নেহা। কার্তিক সবসময় তার বউ নেহার সম্পর্কেই চিন্তাভাবনা করত। সে অফিসে বসে থাক বা ঘরে বা রাস্তাতে, ওর মস্তিষ্কে সবসময় নেহাই থাকত। প্রথম তো এটা ভালোবাসাই মনে হয়, কিন্তু আস্তে আস্তে বোঝা যায় এটা একটা পাগলামি। হঠাৎ একদিন অফিসের বস কার্তিককে ডেকে অনেক বকাবকি করে, কারণ দিন দিন কার্তিকের কাজকর্ম সব খারাপের দিকেই যাচ্ছে। এমনকি ওর বস কার্তিককে তো এটাও বলে, তুমি যদি শুধরে না যাও তাহলে তোমাকে কিন্তু চাকরিচ্যুত করব। তারপরে এগুলো কোনো চিন্তাই নেই কার্তিকের। ওর তো চিন্তা একমাত্র নেহাকে ঘিরেই। আর এখানে কার্তিক তার বসের কথাতে একটুও ভয় পাচ্ছিল না। এর পেছনে অবশ্য একটা কারণ আছে। কার্তিকের কাছে ওর বসের একটা ভিডিও ছিল, যেখানে ওর বস অন্য আরেকজনের সঙ্গে রোমান্স করছিল। তারপর এই ভিডিওটা বসকে দেখিয়ে কার্তিক জানায়, আজকের পর থেকে আমাকে নিয়ে আর একটা কথাও বলবেন না আপনি। আমি কাজ করি বা না করি, আর যদি একটাও কথা বলেছেন তাহলে এই ভিডিওটা কিন্তু সবাই দেখতে পাবে। তখন আর অন্য কোনো উপায় না থাকায় কার্তিকের বসও চুপ হয়ে যায়। এরপর অফিস থেকে বাড়িতে এসে পৌঁছে কার্তিক। তখন নেহা ঘরের মধ্যে কাজ করছিল। কার্তিক তখন মনে মনে ভাবছিল যে নেহা তার কাছে এসে যেন ওকে জিজ্ঞেস করে কার্তিকের দিনটা কেমন গেল, কিন্তু এমন কিছুই ঘটে না। নেহা ওকে কিছুই জিজ্ঞেস করে না। তখন কার্তিক নেহা ওর কাছে ডাকে এবং ওকে কিছু কাজ করে দিতে বলে, কিন্তু ওর কোনো কথাই যেন শুনছিল না নেহা। এরপর কার্তিক ওকে জানায়, যদি আজকে তুমি আমার কথা মতো কাজ করো তাহলে আজকের রাত্রে আমি আর তোমার সঙ্গে থাকবো না, তুমি আলাদাভাবে অন্য ঘরে থাকতে পারবে। এই কথাটা শুনে নেহা সাথে সাথেই সেখানে চলে আসে আর ওর বলা কাজটা করতে চায়। কিন্তু এই ব্যাপারটা আবার একদমই ভালোভাবে নেয় না কার্তিক। সে নেহার সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে। ঠিক তখনই নেহার হাতে একটা ট্যাটু দেখতে পায় কার্তিক, যেখানে নেহা এবং গৌতমের নাম লেখা ছিল। আসলে গৌতম হলো নেহার এক্স বয়ফ্রেন্ড। এখন তো নেহার বিয়ে হয়ে গেছে, এর জন্য ওরা দুজনে আলাদা। ওই সময়টায় কার্তিক আবার যে সিগারেটটা খাচ্ছিল সেটা দিয়েই গৌতমের নামটা নেহার হাত থেকে জ্বালিয়ে দেয়। এটাতে অনেক কষ্ট পেয়ে যায় নেহা আর 15 দিনের কথা চিন্তা করতে থাকে, যখন সে গৌতমের সঙ্গে ছিল। আসলে গৌতম এবং নেহা স্কুল ফ্রেন্ড। ওরা দুজনে সবসময় একসাথেই থাকতো। স্কুলে একসঙ্গে যেত, একসঙ্গে খেলাধুলা করত। আস্তে আস্তে ওদের সম্পর্কটা বন্ধুত্বের সীমানা পার করে আরও সামনে এগিয়ে যায়। তখনই জানা যায় নেহার বাবা মা কেউ নেই। নেহা তার নানির কাছেই থেকেই মানুষ। নেহা বেশিরভাগ সময় গৌতমদের বাড়িতেই থাকত, আর গৌতমের পরিবারও নেহাকে তাদের নিজেদের মেয়ের মতোই দেখত। এর জন্য নেহাও তার বাবা মার কথা তেমন একটা মনে পড়তো না, আর গৌতমও নেহার অনেক খেয়াল রাখত। এরপর একদিন হঠাৎ করেই নেহার নানির মৃত্যু হয়ে যায়। কথাটা জানার সাথে সাথেই নেহা দৌড়ে চলে আসে ওর নানির কাছে।
ওর জীবনে এখন ওর আপন বলে আর কেউ থাকলো না। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। দেখা যায় নেহা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। পাশ থেকে কার্তিক ওকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আজকে কার্তিক চাইছিল নেহা যেন তার সঙ্গে নাস্তা করে, কিন্তু নেহা জানায় তার একটু তাড়া আছে, এর জন্য সে নাস্তাটা করতে পারবে না। এরপর হঠাৎ করেই কার্তিক ওদের মেইডের ওপরে হাত উঠায় এবং ওর সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে। এই ব্যাপারটা দেখে নেহা ওর সঙ্গে নাস্তা করার জন্য প্রস্তুত হয়, যদিও নেহা চাইছিল না আজকে ওর সঙ্গে নাস্তা করতে। তারপরে অন্য কোনো উপায় না থাকায় ওর সাথে নাস্তা করতেই হয় নেহার। কারণ যদি সে ওর সঙ্গে নাস্তা না করত তাহলে হয়তোবা কার্তিক ওদের মেইডেরকে আরও বাজেভাবে মারধর করত, এমনকি ওর সাথে খারাপ কিছুও করতে পারত কার্তিক। ওরা দুজনে যখন নাস্তা করছিল তখন কার্তিক অনেক রোমান্টিক কথা বলতে থাকে নেহাকে, কিন্তু নেহা ওর একটা কথার উত্তর দেয় না। কারণ নেহার তো এখানে মন একদমই ঠিক ছিল না ওর সাইকো হাজব্যান্ডের সঙ্গে। এর পরপরই দেখা যায় আজকে নেহাকে তার গাড়ি দিয়ে কার্তিকে ড্রপ করে রেখে আসতে চায় তার স্কুলে। প্রথমে নেহা যদিও না করছিল, তারপরে ওর জোরাজুরিতে ওকে যেতেই হয়। গাড়ি করে যাওয়ার সময় কার্তিক শুধু নেহার এদিক ওদিকে তাকিয়ে দেখছিল। ওকে দেখে মনে হচ্ছিল সে যেন নেহার সঙ্গে কিছু একটা করতে চায়। কার্তিক যেন নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। ওরা স্কুলের পার্কিংয়ে চলে আসে। গাড়িটা পার্ক করে সেখানে নেহার সঙ্গে ওই চরম কাজটা করে কার্তিক। এখানে নেহা ওকে কিছু বলারও সাহস পায় না। এর পেছনে অবশ্য একটা কারণ আছে যে কেন সে কার্তিককে এখনও ছেড়ে চলে যায় না। এরপর নেহা সেখান থেকে চলে আসে বাথরুমের মধ্যে আর কান্না করতে থাকে। তখন আবার সেখানে নেহার ব্লিডিংও হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে এক নেহার বান্ধবী চলে আসে। ওর এই বাজে অবস্থা দেখে ওকে হাসপাতালে নিয়ে যেতে চায়। নেহা অনেক বেশি ঘাবড়েছিল। তারপর হাসপাতালে গিয়ে ওর চিকিৎসাটা করানো হয়। তখন নেহার বান্ধবী ওকে বলে, তোমার সাথে যদি এত খারাপ কিছুই ঘটছে তাহলে তুমি তোমার স্বামীকে ছেড়ে দিচ্ছ না কেন? তবে নেহা এখানে কোনো কথাই বলে না আর চুপচাপই থাকে। এরপর সেখান থেকে নেহা সোজা চলে আসে ওর বাড়িতে। তারপর প্রচণ্ড কান্না করতে থাকে। সে তার জীবন নিয়ে অনেক বেশি পেরেশান। নেহা ভাবতে থাকে সে তার জীবনে এমন কি বড় পাপ করেছে যে তার এত বড় শাস্তি হচ্ছে। কাহিনীটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। নেহার নানি মারা যাওয়ার পরে ওকে দেখাশোনা করার জন্য এখন ওর মামাই শুধু ছিল। নেহার মামাও তখন ওর দায়িত্বটা নেয় আর ওকে লালন পালন করতে চায়, সাথে ওর পড়াশোনাও করাবে এটাও জানায়। কিন্তু এর জন্য ওদেরকে অন্য শহরে যেতে হবে, কারণ ওর মামা অন্য শহরেই থাকতো। ঠিক এ কারণেই নেহা গৌতমের সঙ্গে শেষবারের মতো দেখা করতে আসে। তারপর ওকে বিদায় দিয়ে নেহা চলে আসে মামার সঙ্গে অন্য শহরে। সেই গ্রাম থেকে চলে আসার সময় নেহা এবং গৌতম একে অপরকে কথা দিয়ে এসেছিল যে তারা কেউ কাউকেই ভুলে যাবে না। হয়ও ঠিক এমনটাই। ওদের দুজনের সম্পর্কটা খুব ভালোই থাকে। দেখতে দেখতে ওরা দুজনেই বড় হয়ে যায়। ওরা দুজনে প্রায় প্রত্যেক দিনই কথা বলতো। ওদের দেখা সাক্ষাৎ তেমন একটা হতো না, কিন্তু কথা বলে দুজনে খুবই খুশি হয়ে যেত। এরপর হঠাৎ করে একদিন গৌতম শহরে চলে আসে এবং নেহার সঙ্গে দেখা করে। গৌতম তখন বলে, আমার বাবার শরীরটা একটু খারাপ, তো এজন্যই আমরা শহরে এসেছি। এখন থেকে আমরা শহরেই থাকবো, আর আমি একটা জবও পেয়েছি। যদিও সেটার বেতনটা খুব একটা ভালো নয়, এর জন্য হয়তোবা আমাকে অন্য শহরেও চাকরির জন্য যেতে হতে পারে। তবে যতদিন আমি এই শহরে আছি ততদিন আমরা প্রতিদিনই দেখা করব। এমনকি নেহাকে তার পরিবারের সঙ্গেও এনে দেখা করিয়ে দেয় গৌতম। দেখা যায় গৌতমের পরিবারের লোকজন এখনও নেহাকে ঠিক আগের মতনই ভালোবাসে। নেহা এবং গৌতম দুজনে দুজনের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে শুরু করে। নেহা গৌতমকে খুবই ভালোবাসত, এর জন্য সে নিজের হাতে তার এবং গৌতমের নামে ট্যাটু করে। সারাদিন অনেক ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় নেহা তার বাড়িতে ফিরে আসে। ওকে এখানে নামিয়ে দিতে এসেছিল গৌতম। এখন পর্যন্ত নেহা তার মামাকে গৌতমের সম্পর্কে বলেনি। কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। কার্তিক অফিস থেকে বাসায় এসেছে। ওই সময়টা নেহা ঘুমাচ্ছিল। তখন কার্তিক এসে ওকে জাগিয়ে তোলে আর বলে, এখন আমার মন করছে। তখন নেহা সাফ সাফ জানিয়ে দেয়, তুমি আমার সঙ্গে কত জোর জবরদস্তিই করো না কেন, তোমার প্রতি আমার এক ফোঁটা ভালোবাসাও জন্মাবে না, কারণ আমি তো গৌতমকে ভালোবাসি। এই কথাটা শুনে আবার খুবই রাগান্বিত হয়ে যায় কার্তিক। সে আজকে এটা পণ করে বসে যে নেহাকে দিয়ে সে তাকে ভালোবাসে এটা বলাই ছাড়বে। তবে নেহাও দমে যাবার পাত্রী নয়। সে কোনোভাবেই কার্তিককে ভালোবাসি এটা বলবে না। এই ব্যাপারটা দেখে সাইকো কার্তিক নিজের মাথাতেই বোতল ভাঙতে শুরু করে। এতে ওর মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। অনেকগুলো বোতল নিজের মাথাতে ভাঙার পরও নেহা একটুও নড়ে না। সে তার কথাতেই অটল থাকে। কিছুক্ষণ পরে কার্তিক খেয়াল করে দেখতে পায় নেহা আসলে অজ্ঞান হয়ে গেছে। সাথে সাথে একটা ডক্টরকে ডেকে আনে কার্তিক। ডাক্তার তখন জানায় বিপি বেড়ে যাওয়ার জন্য এমনটা হয়েছে। আমার মনে হয় তাকে কেউ পেরেশান করছে। এখানে ডাক্তার দেখতে পায় কার্তিকের মাথায় খানিকটা চোট লেগেছে।
এর জন্য সে কার্তিকেরও চিকিৎসা করে। তারপর ওকে বলে তোমার বউয়ের একটু ভালো করে খেয়াল রেখো, ওকে যেন কেউ স্ট্রেস না দেয়। এটা বলেই সেখান থেকে চলে যায় ডাক্তার। কিছুক্ষণ পরেই দেখা যায় নেহার জ্ঞান ফিরে আসে। সে খেয়াল করে দেখতে পায় আশেপাশে কোথাও কার্তিক নেই। নেহা বুঝতে পারছিল না যে কার্তিক তাহলে গেল কোথায়। এরপর নেহা যখন অন্য রুমটাতে যায় তখন দেখতে পায় সেখানে কার্তিক তার নিজের জন্য চিতা বানাচ্ছিল। এরপর তার উপরে পেট্রোল ঢেলে দেয় কার্তিক আর বলতে থাকে, তুমি যদি আজকে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে এই চিতাতে আমি আগুন জ্বালিয়ে দেব আর আমি নিজে নিজেই পুড়ে মারা যাব। তুমি যদি না চাও যে আমি এভাবে পুড়ে কষ্ট পেয়ে মারা না যাই তাহলে তুমি আমাকে আই লাভ ইউ বলে দাও। কিন্তু নেহা এখনও কিছুই বলছিল না। এটা দেখে কার্তিক সাথে সাথে একটা ম্যাচ বক্স বের করে এবং একটা কাঠি জ্বালিয়ে নেয়। এই ব্যাপারটা দেখে তো খুবই ভয় পেয়ে গিয়েছিল নেহা। সে বুঝতে পারছিল না যে এখন তার কী করা উচিত। তখন অনেক ভয় পেয়ে নেহা কার্তিককে আই লাভ ইউ বলে দিয়েছিল। কার্তিককে এই কথাটা বলার পরেই অনেক খারাপ লাগছিল নেহার, কারণ সে তো এটা মন থেকে বলেনি। পরদিন সকালবেলাতেই দেখা যায় নেহার রেডি হয়ে তার স্কুলে এসে পৌঁছে। এখানে আসার পরে আচমকাই নেহার চোখ গিয়ে পড়ে গৌতমের দিকে। পর মুহূর্তেই আবার তাকে হারিয়েও ফেলে। অনেক খোঁজাখুঁজির পরেও আর কোথাও খুঁজে পাওয়া যায় না গৌতমকে। তখন নেহা ভাবতে থাকে এটা হয়তোবা তার চোখের ভুল। ওকে এমন পাগলের মতো ঘুরতে দেখে ওর বান্ধবী ওকে এসে জিজ্ঞেস করে কি খুঁজতেছিস তুই। তারপর ওরা দুজনে একটা জায়গাতে বসে। নেহা তার বান্ধবীকে গৌতমের সম্পর্কে সবকিছু জানায়, সাথে ওর সঙ্গে ওর স্বামী যে কী ব্যবহার করে এগুলো সবকে খুলে বলে। এই কথাগুলো শুনে নেহার বান্ধবী তাকে জানায়, তোর ওপরে এত জুলুম হচ্ছে তারপরেও তুই কেন আছিস ওই নরপশুর সঙ্গে, ওকে ছেড়ে দিলেই তো তুই পারিস। তখন নেহা তার ফ্ল্যাশব্যাকের কাহিনীটা আবার শোনায় তার বান্ধবীকে। যখন নেহা তার মামার বাড়িতে গিয়েছিল তখন সে ভেবেছিল যে তার জীবনটা হয়তোবা এখন ভালোভাবে কাটবে। এরপর নেহা যখন ছাদে আসে তখন দেখতে পায় সেখানে একটা ছেলে একটা পুতুল নিয়ে খেলছে। ওই ছেলেটার অন্য কেউ নয়, কার্তিক। আসলে কার্তিক ছিল নেহার মামার ছেলে। নেহা জানতই না যে তার মামার আবার একটা ছেলেও আছে। এখানে এসে নেহা যখন দেখতে পায় কার্তিক একটা ডল নিয়ে খেলছে তখন ব্যাপারটা ওর কাছে খানিকটা আজব লাগে আর সে পুতুলটা কার্তিকের কাছ থেকে কেড়ে নেয়। তবে তারপরেও কার্তিকের একটুও খারাপ লাগছিল না। সে শুধু এক দৃষ্টিতে চেয়েছিল নেহার দিকে। এই বাড়িতে নেহা আসার পরে কার্তিকের মধ্যে অনেকগুলো পরিবর্তন আসে। কার্তিক একদমই আর আগের মতো থাকে না। সে অনেক ভালো হয়ে গিয়েছিল আগের থেকে। এখানে কার্তিকের বাবা নেহাকে দেখিয়ে কার্তিককে বলে, এ কিন্তু তোর হবু বউ হবে, এর সঙ্গে তুই সবসময় ভালো ব্যবহার করিস। তবে নেহা এখানেও কিছুই বলতে পারেনি। সে তো বুঝতেই পারছিল না যে কার্তিককে সে কিভাবে বিয়ে করবে, কারণ সে তো ভালোবাসত গৌতমকে। এরপর সময় পার হতে থাকে। ওরা দুজনেই বড় হয়ে গেছে। কার্তিকের নেহার ওপরে সেই পাগলামিটা এখনও কমেনি। আস্তে আস্তে সেটা আরও বেড়েই চলেছে। কার্তিক নেহার জন্য একদম পুরো পাগল হয়ে গিয়েছিল। নেহা যদি কিছু সময়ের জন্য কার্তিকের থেকে আলাদা হতো তাহলে একদমই আজব আচরণ করতে শুরু করতো কার্তিক। এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সবসময় শুধু নেহাকেই দেখতে চাইতো। এমনকি যখন নেহা ঘুমিয়ে থাকতো তখনও শুধু ওকেই তাকিয়ে তাকিয়ে দেখত। নেহা যেখানেই যেত সেখানেই যেত কার্তিকও পিছে পিছে। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটে যেটা কোনোভাবেই চিন্তা করতে পারেনি কার্তিক। যখন নেহা এবং গৌতম ঘোরাঘুরি করে বাড়িতে এসে পৌঁছে তখন ওদের দুজনকে আবার দেখে ফেলেছিল কার্তিক। এখানে ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরেছিল। এই ব্যাপারগুলো দেখার পরে অনেক খারাপ লেগেছিল কার্তিকের। এরপর নেহা যখন ঘরের মধ্যে আসে তখন ওর মামা ওকে জানায়, একটা কাজের জন্য আমি অন্য শহরে যাব। এই কথাটা শুনে তো অনেক ভয় পেয়ে গিয়েছিল নেহা, কারণ সে কার্তিকের সঙ্গে একা থাকতে চায়নি। ওই সময়টায় মামা এবং নেহা খাবার খাচ্ছিল। তখন মামা ওকে জানায়, টেনশনের কিছুই নেই, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। এই কথাটা শুনে খানিকটা হাত ছেড়ে বাঁচে নেহা। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে কার্তিক। সে তো অনেক রাগান্বিত ছিল নেহার উপরে, কারণ একটু আগেই সে নেহা এবং গৌতমকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখেছে। রাগান্বিত অবস্থাতেই সে এসে খাবারটা খায়। কিছুক্ষণ পরেই মামা সেখান থেকে চলে যায়। তার পরপরই নেহার ফোনে একটা ভিডিও আসে। যখন গৌতম এবং নেহা জড়িয়ে ধরেছিল এটা সেই সময়কারই ভিডিও। ওই ভিডিওটার মধ্যে আবার কার্তিকেও এসে বলতে থাকে, তোমার আর আমার তো বিয়ের কথা চলছে, তাহলে ওই ছেলেটা তোমার সঙ্গে কি করছে? এই ছেলেকে কিন্তু আমি মারপিট করবো, এমনকি তাকে জানেও মেরে ফেলবো। কথাটা শুনে অনেকটাই ঘাবড়ে গিয়েছিল নেহা। তারপর সে পানি খেতে বাইরে আসে। তখন আবার সেখানেই চলে আসে কার্তিক আর রাগান্বিত কণ্ঠে নেহাকে বলতে থাকে, আজকের পর থেকে ওই ছেলেটার সঙ্গে তোমাকে যেন আর আমি কোনো দিন দেখা করতে না দেখি। আমি তোমার হবু বর, তো তুমি শুধু আমার সম্পর্কেই চিন্তা করবে। আর আমাদের দুজনের মধ্যে যদি কেউ আসে তাকে কিন্তু আমি খতম করে দিব।
তোমার এইটা ধারণা নাই যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কোনো মানুষই আমার থেকে বেশি তোমাকে ভালোবাসতে পারবে না। আর তুমি যে ছেলেকে ভালোবাসো সে তো নিজেকেই বাঁচাতে পারে না, তাহলে তোমাকে সে কিভাবে প্রোটেক্ট করবে? গৌতম যখন তার বাবার জন্য ঔষধের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে যাচ্ছিল, তখন আমি ওর কাছে গিয়েছিলাম। আমি ওকে অনেক মারধর করেছিলাম, সাথে ওকে বলে এসেছি আজকের পর থেকে যেন তোকে আর নেহার আশেপাশেও আমি না দেখি, আর যদি দেখতে পাই তাহলে কিন্তু তোকে আমি জানেই মেরে ফেলবো। তুমিও তো খুব ভালোভাবেই জানো যে আমি মিথ্যে কথা বলি না। তোমার ভালোবাসার জন্য আমি হাজারো খুন করতে প্রস্তুত। এই কথাগুলো শোনার পরে নেহা তো খুবই ভয় পেয়ে গিয়েছিল। সে বুঝে গিয়েছিল যে কার্তিক কোনো সাধারণ ব্যক্তি নয়, সে কোনো নর্মাল মানুষও নয়। কার্তিক আসলে 1 নম্বরের সাইকো। এরপর কার্তিক আবারও বলতে শুরু করে, আমার এমনটা মনে হচ্ছে আজকের রাতে তুমি এখান থেকে পালিয়ে যেতে পারো। এর জন্য তোমার দরজার বাইরে আমি বসে পড়ছি। যদি কেউ তোমাকে নেওয়ার জন্য আসে তাহলে কিন্তু আমি তাকেই জানে মেরে ফেলবো। যতবারই আমি তোমার নাম ধরে ডাকবো তোমাকে জবাব দিতে হবে। সারা রাত ধরেই কার্তিক নেহাকে ডাকছিল, আর নেহাও প্রত্যেকবারই উত্তর দিচ্ছিল। এরকম করতে করতে সকাল হয়ে যায়। ওরা কেউই এক ফোঁটাও ঘুমায় না। কিছুক্ষণের মধ্যেই সেখানে মামা চলে আসে। ওনাকে দেখে তো নেহা খানিকটা ভরসা পায়, আর ভাবতে থাকে এবার হয়তো বা মামা সব কিছু হ্যান্ডেল করে ফেলবে। কিন্তু এখানে এমন কিছুই ঘটে না। কার্তিক নিজের বাবাকেই চাকু দেখিয়ে বলে, আপনি তো ছোটবেলাতে আমাকে বলেছিলেন যে এই মেয়েটার সাথে আমার বিয়ে হবে, কিন্তু এখন এই মেয়েটা অন্য কারোর সাথে আছে। আমার সঙ্গে যদি ওর বিয়ে না হয় তাহলে কিন্তু আমি একদম তাণ্ডবলীলা চালাবো। এটুকু বলেই সেখান থেকে চলে যায় কার্তিক। তখন নেহা তার মামার কাছে খুলে বলতে থাকে তার কাহিনীটা। সে গৌতমকে ছোটবেলা থেকেই ভালোবাসে, আর কার্তিককে এখন যে লেভেলের সাইকো হয়ে গেছে, তো ওকে আমি কিভাবে বিয়ে করতে পারি বলেন মামা? তখন অবশ্য মামা নেহাকে জানায়, তুমি কার্তিকের সম্পর্কে আসলে কিছুই জানো না। আমি ওকে ছোটবেলা থেকে খুব ভালোভাবে জানি। ও যে কাজ একবার বলে করবে সেটাও করেই ছাড়ে। যেহেতু ও বলেছে তোমাকে বিয়ে করবে, তার মানে তোমাকে ও বিয়ে করেই ছাড়বে। এরপর মামা একটা কাহিনীও বলে। কার্তিক ছোট থাকতে আমরা একটা শপিং মলে গিয়েছিলাম। সেখানে কার্তিকের একটা পুতুল পছন্দ হয়েছিল। আমি দেখে বুঝতে পারছিলাম না যে ছেলে মানুষ এই পুতুল দিয়ে আবার কি করবে। তারপরেও জিদ ধরে কার্তিক এই পুতুলটা কিনে নিয়েছিল। সেটা নিয়ে বাসায় আসার পরে মামা কিছু জিনিস খেয়াল করে কার্তিকের সম্পর্কে। যখন কার্তিক একা একা বাসায় থাকতো তখন এই পুতুলটা নিয়েই সে সবসময় খেলতো। সেটাকে খাবার খাওয়ানোর চেষ্টা করত, কিন্তু পুতুল কি আর খাবার খেতে পারে? যখন এই পুতুলটা খাবার খেতে পারতো না তখন কার্তিক আবার সেটাকে প্রচুর মারধর করত। এটা দেখে তো মামা খুবই ভয় পেয়ে গিয়েছিল যে তার ছেলে কি করছে এগুলো। ওর মনে হয় কোনো রোগ ব্যাধি আছে। এজন্যই কার্তিককে ডাক্তারের কাছে নিয়ে আসে মামা। তখন ডাক্তার জানায় এটা কোনো সিরিয়াস প্রবলেম নয়। সবসময় কার্তিক একলা থাকে তো এর জন্যই এমনটা হয়েছে। সাইকো টাইপের ছোট্ট একটা অসুখ হয়েছে কার্তিকের, তবে এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এই গল্পটুকু নেহাকে বলার পরে মামা আরও জানায়, পুতুল নিয়ে যে অসুখটা কার্তিকের ছিল সেটা তুমি আসার সাথে সাথে ভালো হয়ে গিয়েছিল। কার্তিক সবসময় ওই পুতুল নিয়েই খেলতো, সেটাকে কখনো একা ছাড়েনি। তবে তোমার আসার পরে কার্তিক একেবারের জন্য আর ওই পুতুলটিকে টাচও করেনি। এমনকি সে তো এটাও জানে না যে এখন ওই পুতুলটাকে কোথায় রাখা হয়েছে। আমি মনে করেছিলাম তুমি আসার পরে সব কিছু হয়তো বা ঠিক হয়ে গেছে, কিন্তু এখন আমি বুঝতে পারছি মামলা তোরও বেশি বিগড়ে গেছে। এখন আর কিছুই করার নেই, তোমার বিয়ে কার্তিকের সাথেই হবে। আর যদি না হয় তাহলে আরও খারাপ কিছু করে ফেলতে পারে কার্তিক। এই কথাগুলো আবার কোনোভাবেই মেনে নিতে পারছিল না নেহা। এর জন্য সে তার হাতের রগগুলোই কেটে ফেলে। অনেক বেশি রক্তপাত হওয়াতে সে অজ্ঞান হয়ে যায়। এরপর ওকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। এই ব্যাপারটাতে খুবই ঘাবড়ে গিয়েছিল কার্তিক। নেহা যতক্ষণ অজ্ঞান ছিল কার্তিক শুধু ওর দিকেই তাকিয়েছিল। তারপর নেহার জ্ঞান ফেরার সাথে সাথে ওকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে কার্তিক। তবে নেহা এগুলোর কোনো কিছুই কেয়ার করতো না। সে খুব ভালো করেই জানতো যে কার্তিক একজন সাইকো টাইপের মানুষ। এজন্য সে কি ভাবলো না ভাবলো এটাতে কিছুই আসে যায় না নেহার। নেহা একদমই চাইতো না যে কার্তিক তার পরোয়া করুক, কিন্তু তারপরে এখানে নেহার কেয়ার করছিল কার্তিক। এটা দেখে তো নেহা খুবই ভয় পেয়ে গিয়েছিল। ঠিক তখনই আবার সেই রুমের মধ্যে ঢুকে পড়ে ডাক্তার, আর কার্তিককে বলে ওকে পেরেশান করবেন না। কিন্তু কার্তিক তো ওই ডাক্তারদেরকেই ভয় পেয়ে গিয়ে দেয়। এরপর কার্তিক ওই ডাক্তারদেরকে যাই বলছিল ওরাও সেটাই করছিল। এখান থেকে সুস্থ হওয়ার পরে নেহার কার্তিকের বাড়িতে যাবে না বলে ডিসাইড করে। সে খানিকটা ঠিক হওয়ার পরেই চলে আসে গৌতমের বাড়িতে, কিন্তু সেই সময়টায় গৌতম আবার বাড়িতে ছিল না। তারপর নেহা যখন গৌতমকে কল করে তখনও গৌতম ওর ফোনটাই উঠায় না। এই ব্যাপারটা দেখে অনেক খারাপ লেগেছিল নেহার। চুপচাপ একটা জায়গাতে বসেছিল সে। ঠিক তখনই সেখানে আবার চলে আসে কার্তিক।
তারপর সেখান থেকে নেহাকে নিয়ে চলে আসে বাড়িতে। এখানে এসেই তো মামাকে মারতে শুরু করে দেয় কার্তিক, আর বলতে থাকে, নেহার সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি গৌতমকেও মেরে ফেলবো আর তোমাকেও মেরে ফেলবো। এজন্য আমার বিয়েটা নেহার সাথেই দিতে হবে। এটা তোমাদের সবার জন্যই ভালো, কারণ আমি যে জিনিসটা একবার করতে চাই সেটা কিন্তু করেই তারপর দম নেই। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। নেহা ওর বান্ধবীকে এই কাহিনীগুলো বলছিল। তখন ওর বান্ধবী ওকে জানায়, তুই তো অনেক মুসিবতে আসছিস দেখছি, তোর খুব তাড়াতাড়ি কোনো একটা অ্যাকশন নেওয়া উচিত। এরপর নেহা যখন বাড়িতে এসে পৌঁছে তখন দেখতে পায় কার্তিক তার সঙ্গে রোমান্স করার জন্য প্রস্তুত। তখন নেহা কার্তিককে হুমকি দেওয়ার বলে, তুমি যদি আমার কাছে আসো তাহলে কিন্তু আমি নিজেকেই নিজে মেরে ফেলবো। এটা দেখে কার্তিক আর কিছুই করে না। তার অবশ্য খুবই খারাপ লাগছিল, কারণ নেহা তাকে তার কাছেই আসতে দিচ্ছে না। সারা রাত ধরে নেশাপানি করে কার্তিক, এ কারণে সে গভীর ঘুমের মধ্যে ঢুকে যায়। পরদিন সকালবেলাতে যখন কার্তিকের ঘুমটা ভাঙে তখন নেহাকে সে আর কোথাও খুঁজে পায় না। নেহাকে কল করে কিন্তু নেহা ফোনটাও উঠায় না। কিছুক্ষণের মধ্যেই নেহার ফোনটা বন্ধও পায়। সাথে সাথেই কার্তিক চলে আসে নেহার স্কুলে। শিক্ষকদেরকে নেহার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু নেহার সম্পর্কে কোনো কিছুই বলতে পারে না কেউই। 2 দিন পার হয়ে গেলেও নেহার কোনো খোঁজ খবরই পায় না কার্তিক। এর জন্য কার্তিকের অবস্থা আস্তে আস্তে খুবই বাজে হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না যে নেহা আসলে গেছেটা কোথায়। এভাবে পার হয়ে যায় 5টি দিন। কার্তিকের অবস্থা এখন আরও বেশি খারাপ। একদিন হঠাৎ করেই কার্তিক তার মেইডের দিকে খারাপ নজরে তাকাচ্ছিল। মেইডটা তো এটা দেখে বুঝে গিয়েছিল যে তার ওপরে হয়তো বা কোনো বিপদ আসতে চলেছে। তখন কার্তিক গিয়ে ওকে ধরে ফেলে আর জোর জবরদস্তি করে সেই জঘন্য কাজটা করে ওর মেইডের সঙ্গে। এই ব্যাপারটা অবশ্য সে এর আগে কখনো ভাবেনি। নেহা চলে যাওয়ার পর থেকে আস্তে আস্তে কার্তিক পাগল হয়ে গেছে। এরপর সে আবার ওই পুতুলটা বের করে আনে, দড়ি দিয়ে পুতুলটাকে টানিয়ে দেয় এবং মারপিট করতে শুরু করে। তারপর সেটার পিঠের মধ্যে একটা চাকু ঢুকিয়ে দেয়। যখন কার্তিক সেই পুতুলটার সঙ্গে কথা বলছিল ঠিক তখনই সেখানে এসে পৌঁছে নেহা। ওকে দেখে তো খুবই খুশি হয়ে গিয়েছিল কার্তিক, আর ওর কাছে এগিয়ে যেতে থাকে। কিন্তু নেহা এবারও বলে, যদি তুমি আমার কাছে আসার চেষ্টা করো তাহলে কিন্তু আমি নিজেকেই মেরে ফেলবো, অথবা আবারও কিন্তু আমি এখান থেকে পালিয়ে যাব। এই কথাটা শুনে একদমই ভালো লাগে না কার্তিকের, কারণ সে তো নেহাকে তার জানের থেকেও বেশি ভালোবাসত। তবে নেহা তার ভালোবাসাটা একদমই বোঝেনি। এজন্য অনেক রাগান্বিত হয়ে যায় কার্তিক, আর রাগের চোটে সে এমন একটা কাজ করে বসে যেটা হয়তোবা তার করা একদমই ঠিক হয়নি। নেহার উপরে আক্রমণ করে কার্তিক। একটা বোতল নেহার মাথার উপরে ভেঙে ফেলে। অনেক বাজেভাবে জখম হয়ে যায় নেহা। এরপর সে চিল্লাচিল্লি করতে শুরু করে, তবে কিছুক্ষণের মধ্যে সে অজ্ঞান হয়ে যায়। আর নেহার এই চিল্লাচিল্লি শুনেই তার প্রতিবেশীরা পুলিশকে কল করেছিল। তারপর পুলিশ এসে দেখতে পায় ঘরের অবস্থা খুবই বাজে হয়ে আছে, সব জায়গাতেই শুধু রক্ত দিয়ে মাখামাখি হয়েছিল। তখন অবশ্য পুলিশ কার্তিককে অ্যারেস্ট করে নেয়। এখানে অবাক করার মতো ব্যাপার এটাই যে সব জায়গাতে রক্ত দিয়ে মাখামাখি হয়েছিল। তাহলে কার্তিক কার সঙ্গে ফাইট করেছে? কারণ নেহাকে তো এখানে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কার্তিককে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসা হয়। এরপর যখন ওর সামনে নেহার একটা ছবি দেওয়া হয় তখন সে সেটাতেই চুমু খেতে শুরু করে। এই আচরণগুলো কার্তিক আবার পুলিশের সামনেই করছিল। তখন পুলিশরা কার্তিকের থেকে সেই ছবিটা ছিনিয়ে নেয়, আর তখনই নেহার ছবিটা খানিকটা ছিঁড়ে যায়। এতে প্রচণ্ড রাগান্বিত হয়ে যায় কার্তিক, আর অনেক মারধর করতে শুরু করে দেয় সেই থানায় থাকা পুলিশদেরকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা মেয়ে পুলিশ অফিসার আসে আর কার্তিকের সঙ্গে ফাইট করতে শুরু করে। তবে কার্তিকও তো ওর খুবই বাজে হাল করে ফেলেছিল। এরপর অবশ্য অনেকজন মিলে কার্তিককে ধরে ফেলে। পুলিশ অফিসারটা বুঝে গিয়েছিল কার্তিক কোনো সাধারণ মানুষ নয়, সে মনে হয় বড় মাপের একটা সাইকো, আর ওর অবশ্যই সাজা হওয়া উচিত। তবে আগে কার্তিকের সম্পর্কে আরও কিছু জানতে চাইছিল সেই পুলিশ অফিসারটা। এই জন্য চলে আসে কার্তিকের বাড়িতে। কার্তিকের বাবার সঙ্গে দেখা করে, কার্তিকের অফিসে গিয়ে ওর কলিগদের সঙ্গে কথা বলে, এবং কার্তিক যে অ্যাপার্টমেন্টটাতে থাকতো সেটার আশেপাশে যারা প্রতিবেশীরা আছে তাদের সঙ্গেও গিয়ে কথা বলে। লেডি পুলিশ অফিসারটা যার যার সঙ্গে কথা বলেছিল সব জায়গা থেকেই কার্তিকের সম্পর্কে বাজে মন্তব্য এসেছে। এগুলোতে পুলিশ অফিসারের আর বুঝতে বাকি থাকে না যে কার্তিক আসলেই একটা সাইকো। এই জন্য পরদিনই কার্তিককে কোর্টে তোলা হয়। কার্তিক যেসব কর্মকাণ্ড করেছিল আর ওর বিরুদ্ধে যে সবাই বক্তব্যগুলো দিয়েছিল এর ওপরে জাজ একটা ফয়সালা দেয়। এই জন্য কার্তিককে 3 বছরের সাজা দেওয়া হয়, আর কার্তিকের মাথায় সমস্যা আছে এটাও ডিসাইড করে। সে কারণে তাকে পাগলাগারোতে পাঠিয়ে দেওয়া হয়। কার্তিক যখন পাগলাগারোতে গিয়ে পৌঁছে তখন ওর অবস্থা আরও বেশি খারাপ ছিল। তখন সে হুইল চেয়ারে বসা, সে এখন নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারে না। ওর এতটা বাজে অবস্থা হয়ে গিয়েছিল, তারপরেও সে নেহাকে ভুলতে পারেনি।
কিছুক্ষণ পরেই সেখানে এসে পৌঁছে ওই লেডি ইন্সপেক্টর। তিনি কার্তিকের সঙ্গে কিছু কথা বলতে চান। তখন তিনি বলতে থাকেন, তুমি মনে মনে ভাবছো যে হয়তোবা তুমি নেহাকে অনেক বাজেভাবে মেরেছিলে আর সে হয়তোবা পালিয়ে গেছে, কিন্তু এগুলো সবকিছুই ছিল একটা সাজানো নাটক। এখানে জানা যায় ওই লেডি ইন্সপেক্টরটা আসলে গৌতমের বান্ধবী, আর একদিন যে গৌতমকে স্কুলে নেহা দেখেছিল সেটা আসলে সত্যই ছিল। তারপর নেহা গিয়ে গৌতমের সঙ্গে দেখা করে। ওর সঙ্গে দেখা হওয়ার পরে গৌতমকে সব সত্য সত্য খুলে বলে যে প্রতিনিয়তই ওর সঙ্গে কেমন অত্যাচার করে কার্তিক। ওই সময়টায় আবার এই লেডি ইন্সপেক্টরটা উপস্থিত ছিল। তখন ওই ইন্সপেক্টরটা একটা প্ল্যান বানায়, কারণ তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে আর যদি কিছুদিন নেহা কার্তিকের সঙ্গে থাকে তাহলে অনেক বাজে অবস্থা করে ফেলবে কার্তিক, এমনকি ওকে মেরেও ফেলতে পারে। তখন গৌতম নেহাকে বলে, তুমি যেদিন আমাকে কল দিয়েছিলে সেদিন আমার বাবার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম আর ফোনটা উঠাতে পারিনি, কারণ ফোনটা বাসাতেই ছিল। ওরা এখানে যে প্ল্যানটা করেছিল সেই প্ল্যানটা ছিল অনেকটা এরকম, নেহাকে 5-6 দিনের জন্য গায়েব করা হবে, আর এজন্য কার্তিক তো পুরোপুরি পাগল হয়ে যাবে। নিজের মস্তিষ্কের ওপর নিজের কন্ট্রোলই হারিয়ে ফেলবে কার্তিক। এজন্য সে নেহাকে অনেক বাজেভাবে মারধর করেছিল আর অনেক জুলুমও করেছিল ওর ওপর। লেডি ইন্সপেক্টরটা তখন আরও বলে, আমি যেমনটা প্ল্যানিং করেছিলাম তেমনটা কিন্তু ঘটেনি। আমি ভেবেছিলাম তুমি হয়তোবা নেহাকে হালকা পাতলা কোনো চোট দেবে, কিন্তু আমি জানতাম না যে তুমি এত বড় লেভেলের সাইকো। তুমি নেহাকে অনেক বাজেভাবে মেরেছিলে সেদিন। তবে এই ব্যাপারটা নেহা খুব ভালোভাবেই জানতো যে তুমি এমনটাই করবে। এইসব কিছু শোনার পরে কার্তিক সেই লেডি ইন্সপেক্টরটাকে জিজ্ঞেস করে নেহা এখন কোথায়। ইন্সপেক্টরটা জানায় সে এখন খুবই খুশি আছে, সে গৌতমের সঙ্গে আছে। গৌতম ওকে খুবই ভালোবাসে। আমার মনে হয় গৌতমই সেই ছেলে যে নেহাকে সবচাইতে বেশি ভালোবাসে। এই কথাগুলো শুনে অনেক খারাপ লাগে কার্তিকের। এটুকু বলেই সেখান থেকে চলে যায় ওই লেডি ইন্সপেক্টর। তার পরপরই দেখা যায় কার্তিকের হাতে আবার সেই পুতুলটা, যেটা নিয়ে সে ছোটবেলাতে সবসময় খেলা করত। ছোটবেলার মতো এখানেও কথা বলতে শুরু করে দেয় সেই পুতুলটার সঙ্গে কার্তিক, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।